কলকাতা ফেরত বাঙালিরাই কি বাঙালি জাতিবাদের প্রবক্তা? হচ্ছে প্রশ্ন। কলকাতা ফেরত বাঙালি এই শব্দটাকে একটু ভেঙে আমাদের বুঝতে হবে। কথাটার অর্থ হলো যে আপনি জানেন যে 47-এর দেশভাগের পরে স্বভাবতই ইন্ডিয়াতে যেসব মুসলমানরা ছিল, বিশেষ করে বাঙালি মুসলমান, তারা বাংলাদেশে হিজরত করছিল, চলে এসেছিল। ঠিক একই রকমভাবে বাংলাদেশের প্রচুর হিন্দু ইন্ডিয়াতে চলে গেছিল, মানে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে চলে গেছিল। সো এটা হলো দেশভাগের সবচেয়ে খারাপ অপরিকল্পিত দিক, একটা বোকার, একটা 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 উগ্র ধর্মীয় জাতিবাদের পরিণতি। এটা সবার জন্যই, বোধ হিন্দু বোধ মুসলমান। যারা এটা চালু করেছিল তারা কি বলবো, এটা মাথায় বুদ্ধি শুদ্ধি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। তাদের এটা চিন্তা করলে পরে যে একটা ধর্মের ভিত্তিতে যদি দেশটাকে ভাগ করে, তাহলে এই যে মানুষ যে ট্রান্সফার করতে হবে এটার দায় কে নিবে? এই দিকটা চিন্তা কেউ করে না, না হিন্দুরা না মুসলমানরা। মুসলমানদের কিছু বলারই তো সুযোগ ছিল না। পুরো জিনিসটা লিড করছে আসলে হিন্দু নেতাগুলা। সেটা নিয়ে কালকে কিছুটা বলছিলাম, রামমোহনের বক্তব্যের কথা বলেছিলাম, সেখান থেকে এটা শুরু হয়েছিল আসলে। যেখান থেকে 1885 সালে কংগ্রেসের জন্ম হয়েছিল, সেটা ধরেই নিয়েছিল তারা হিন্দুত্বের ভিত্তিতে, হিন্দুত্ববাদের ভিত্তিতে একটা ইন্ডিয়া বানাবে। তো ন্যাচারালি তারা তো ফোর্স করে দিয়েছিল। এরপরে তার মুসলমানদের কোনো চয়েস ছিল না। মুসলমানের ভিত্তিতে মুসলমানদেরকে নিয়ে আরেকটা পাকিস্তান গড়া ছাড়া তাদের তো কোনো পথ ছিল না আসলে। সো দ্যাট ওয়াজ ডিটারমাইন্ড বাই ইন্ডিয়ান হিন্দুজ। সো এটা হচ্ছে মূল কথা। এখন এতে যেই ইন্ডিয়া থেকে যে মুসলমানগুলো চলে আসছিল, বাঙালি মুসলমানরা বাংলাদেশে চলে আসছিল, এদেরকেই মূলত বলা হয় কলকাতা ফেরত বাঙালি। ওকে, এখন হোয়াট ইজ দ্য প্রবলেম? কলকাতা ফেরত কেউ বাঙালি উপর খোলে পড়ে, তারা বাংলাদেশের সমাজে এসে পড়ে কি প্রবলেম তৈরি করেছিল, কেন এটা প্রবলেম, এটা নিয়ে আগে একটু ব্যাখ্যা করে নেব। আসলে এটা ব্যাখ্যাটার অনেক ভিতরে যেতে হবে, নাহলে ব্যাখ্যাটা খুঁজে পাওয়া যাবে না। মূল ব্যাখ্যা যেটা, সামাজিক অর্থনৈতিক অবস্থাটা আমাদের মনে রাখতে হবে। কবে থেকে? ব্রিটিশ আমলের কত পুরনো? ব্রিটিশরা, অনেকে জানে না, অনেকে মনে করে যে 1757 সালে সিরাজউদ্দৌলার পতন ঘটায় ব্রিটিশরা নিয়ে নিচ্ছে, সুতরাং ব্রিটিশরা সবই নিয়ে নিচ্ছে। না, এই ধারণা ভুল। সব নেয় নাই। একটা শব্দ আছে, শব্দটাকে বলা হয় আপনার দেওয়ানি নেওয়া। হোয়াট ইজ দেওয়ানি? আমাদের এখানে দেওয়ানি শব্দটা পরিচিত কেবল একটা জায়গায়, দেওয়ানি আদালত নাকি ফৌজদারি আদালত, ওই জায়গায় দেওয়ানি শব্দটা আছে। এর বাইরে দেওয়ানি শব্দের অর্থ কি আমরা বুঝি নাই, বা এখানে প্রচলিত না, আসলে এটা ব্যবহার হয় না আজকাল। দেওয়ানি শব্দের অর্থ হলো অ্যাডমিনিস্ট্রেশন। অদ্ভুত শোনাবে কথাটা। দেওয়ানি মানে হলো অ্যাডমিনিস্ট্রেশন। দেওয়ানি মানে শাসন বলতে যা বোঝায়, এটাই দেওয়ানি। সো ব্রিটিশ আমলে বা রাজতন্ত্রের আমল বা মোগল আমলে দেওয়ানি শব্দের তখনকার, মোগল আমলে মানে ব্রিটিশদেরও আগের আমলে। মোগল আমল শুরু হয়েছিল 1521-এর আশেপাশে। সেই মোগল আমল থেকেই শব্দটা চালু, দেওয়ানি। দেওয়ানি মানে অ্যাডমিনিস্ট্রেশন আর শাসন বলতে যা বোঝায় তাই। ওকে, ব্রিটিশের দেওয়ানি নিছিল 1772-এরও পরে। খেয়াল করেন, কোথায় 1757, এরপরে 1772। কেন এত সময় নিছিল? এটা মেলা কাহিনী আছে, আমি এই প্রসঙ্গে এখন যাব না। কিন্তু দেওয়ানিটা ইম্পর্টেন্ট, অর্থাৎ পুরো অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশের নিজের হাতে নিয়ে নিজে সাজাচ্ছিল, সেইটা করতে সময় লেগেছিল। প্লাস এরপরে তার রাজস্ব আদায়, মানে তার পকেটে টাকা ঢুকবে। কারণ খেয়াল রাখবেন, আমরা বলি খালি ব্রিটিশের দখল করছে, এটা ব্রিটিশরা কারা কারা আমাদেরকে কলোনি দখল করেছিল, এটা নিয়েও আমাদের যথেষ্ট স্পষ্ট ধারণা নেই, হালকা ধারণা করে রাখছি। এটা ব্রিটিশ গভর্নমেন্ট নেয় নাই, এটা একটা ইংল্যান্ডের কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নামে বুঝতে পারতেছেন এটা কোম্পানি। কি কোম্পানি এটা? তখনকার দিনে মানে 1650-এর পরে বা 1607-এর পরে, অ্যাকচুয়ালি 1607-এর পরে ইংল্যান্ডে আরেকটা নতুন ব্যবসার চল হয়েছিল। এই চলটাই হলো পয়সা খরচ করে জাহাজ কেনা, কিছু অস্ত্রশস্ত্র, কিছু সৈন্যবাহিনী নিয়ে এইবার জাহাজ নিয়ে রওনা দিয়ে দেওয়া, কলোনি দখল করতে হবে। এইটা ছিল ব্যবসা। অদ্ভুত না? কলোনি দখল একটা ব্যবসা। এই ব্যবসাটা করেছিল কোম্পানি। তারই সবচেয়ে বড় কোম্পানিটার নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজ কিনে, কেন আগে কেন কিনে নেয় আবার ওইটাও বলে দিই। জাহাজ আগে কিনে নেয় কেন? কারণ জাহাজ আগে কিনে দিলে পাইতো না।
জাহাজ টেকনোলজি সবচেয়ে বড় দুটো জিনিস ছিল, যেটা না হলে পরে সমুদ্রপথে আরেক দেশ দখল শুরু হয় নাই। মানে কথাটা যদি প্রশ্নটা অন্যভাবে করেন যে কলোনি দখলের বিষয়গুলো কবে থেকে শুরু হয়েছিল, নাম্বার 1, আর এর আগে হয় নাই কেন? এটাই বলছি রাফলি। ব্রিটিশরা কলোনি দখলে বেরিয়ে পড়েছিল 1607 সালে। কবে, কোথায়, মানে কবে বলতে বোঝা যাচ্ছে কোন দেশে? তারা বেরিয়েছিল আসলে আমেরিকা দখল করতে। আমেরিকার একটা প্রদেশ, একটা রাজ্য এখনকার হিসাবে, এইটা তারা দখল করেছিল 1607 সালে। সেই তাদের প্রথম কলোনি দখলে বেরিয়ে পড়া। ওটাও একটা কোম্পানি ছিল আসলে। সো কোম্পানি মানে হলো যেহেতু ইনভেস্টমেন্ট করতে হবে, কি জন্য? জাহাজ কেনার জন্য। আর যে কথা বলতেছিলাম, কোন দুটো শর্তের জন্য এর আগে কখনো কলোনি দখল ব্যবসা চালু হয় নাই। এই দুটোর একটা হলো কম্পাস আবিষ্কার, কম্পাসের আবিষ্কার, আর হলো বারুদের আবিষ্কার। এই দুটো খুবই ফান্ডামেন্টাল জিনিস ছিল। কারণ আপনি যদি কম্পাস না আনেন, তাহলে গভীর সমুদ্রে যখন আপনি যাবেন, আপনি তাল হারায় পড়বেন কোন দিকে আছে, এটা উত্তর দিক না দক্ষিণ দিক না পূর্ব দিক পশ্চিম, কিচ্ছু জানেন না আপনি। সো কম্পাস যতদিন আবিষ্কার না হচ্ছে ততদিন বড় সমুদ্রে জাহাজ নিয়ে বেরোনো অসম্ভব ছিল। তাহলে এই হলো একটা জিনিস। বৈজ্ঞানিক আবিষ্কারটা না হলে পরে কলোনি দখল অসম্ভব ছিল। কলোনি দখল শুরু হয় না এই কারণে। 2, গোলা বারুদ। গোলা বারুদ যদি না থাকে, তাহলে রাস্তায় যখন হামলা দিই, লোকাল লোকেরা কোনো একটা লোকাল জায়গা দিয়ে যখন যাবেন, তার তীর দিয়ে যাচ্ছেন, সমুদ্রে অনেক জলদস্যু থাকে, তাদেরকে মোকাবেলা করবেন কি করে? ফলে আপনার বারুদ লাগবে। সো এই দুটা জিনিস ছাড়া কলোনি দখল শুরু হতে পারে নাই। আর কলোনি দখল মানেই হলো জাহাজে করে আসছে, সমুদ্র পথে আসছে, এটা মাস্ট। এটা ছাড়া এটা আরো কঠিন। ওই বন বাদর পেরিয়ে, ঘন বন পেরিয়ে একটা দেশের সঙ্গে আরেকটা দেশ কানেক্টেড আছে আসলে, কিন্তু এইভাবে কলোনি দখল কখনো হয় নাই। কারণ এটা আরো কঠিন। বন বাদর দিয়ে পায়ে হেঁটে যাওয়া হাজার হাজার মাইল, এটা সম্ভব না। সো সমুদ্রপথেই একমাত্র দখল করতে এসছে কলোনি দখলগুলা। তাহলে এই দুটা জিনিস আবিষ্কার হতে না হওয়া পর্যন্ত দেরি করতে হচ্ছে। এনিওয়ে, সার কথা রোল কোম্পানি ফর্মে আসছে। তো ততদিনে জাহাজ টেকনোলজি, যেটাকে বলে যে লোহা আবিষ্কার, লোহা মানে লোহাও ঠিক না, অ্যাকচুয়ালি স্টিলের একটা বিশেষ কোয়ালিটি লাগে, আদারওয়াইজ জাহাজের স্টিল বানাইতে পারবেন না আপনি। এটাতে অ্যামং দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ ব্রিটিশরা ছিল সবার আগে, তাদের স্টিলের কোয়ালিটি ছিল ভালো, এই জন্য তাদের নৌবাহিনী ছিল সবচেয়ে বড় শক্তিশালী। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কথা বললাম আপনাদেরকে আমি। সো এই জিনিসগুলো না হলে পরে কোম্পানি বানানো যাচ্ছিল। কোম্পানি মানে ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন, ভালো করে এই কথাটা মনে রাখবেন, কোম্পানি মানে ইনভেস্টমেন্ট আসলে কিন্তু। সো এটা বেশ অবধি ব্যক্তি পর্যায়ে হবে। সো ব্যক্তি পর্যায়ে কোম্পানি খুলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তেমন এটা কোম্পানি। সো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারত সেকালের ইন্ডিয়া দখল করেছিল এই কারণে। ওকে, এখন আসেন, তারা দখল করতে চলে আসলো, দখল করে বসলো। দখল করে বসে তারা অ্যাডমিনিস্ট্রেশনটা, পুরো প্রশাসনটা নিজেরা নিতে পারে নাই, সময় লেগেছিল। অন্য কারণে এই পার্ট আমি এখন যাচ্ছি না, এটা বলতে গেলে আরো অন্যদিকে চলে যাব, আমাদের মূল প্রসঙ্গের দিকে আমি থেকে যাই আসলে। এটা অন্য এক সময় কোন সময় বলে দিব আর কি। ওকে, তাহলে ব্রিটিশে এসে যখন এই কাজটা শুরু করলো, তখন অ্যাডমিনিস্ট্রেশন এলো, নেওয়ার পরে উইদিনে 20 ইয়ার্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হয়ে যায়। শুনে অবাক লাগতে পারে, কারণ ইট ইজ হিউজ ইনভেস্টমেন্ট। এই দেউলিয়াপনা থেকে উদ্ধার করার জন্য তার রানীর কাছে আবেদন করে টাকা নিছিল, অর্থ নিছিল। এটা দিয়ে কোনো মতো তারা টিকে চল। এই জন্য তারা হন্য হয়ে চেষ্টা করছিল যে কি করে এই যে দখল করলাম, দখল কিছু টাকা পয়সা তো আসতে হবে এখান থেকে অর্থ যদি ফেরত না আসে, এটা আমাদের ওয়ান ওয়ে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, একদিক থেকে খালি ইনভেস্টই করে যাচ্ছে। সো এই জন্য তারা এখান থেকে জমিদারি ব্যবস্থার উপর চাপাই দেয়। মানে ভূমিক যে ট্যাক্সেশন সিস্টেম ছিল আগে, যে আপনি আগে চাষাবাদ করবেন, বছর শেষে একটা ট্যাক্স দিবেন, আগেকার মোগল আমলে যে সিস্টেম ছিল। জমিদারি বলতে কোনো সে অর্থের সিস্টেম ছিল না, সরাসরি আপনি মোগল সম্রাটের প্রতিনিধিকেই আপনার জমির খাজনা বা ট্যাক্স হোয়াটএভার বলেন সেটি আপনি দিতেন। কিন্তু এটা ব্রিটিশদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, বছর শেষে করবে না, এমনি তাদের অর্থের অভাব। সেই জন্য তারা মনে করে আচ্ছা জমিদারি কিনে নিবে কে, অ্যাডভান্স আগে কিনে নিবে, আগে টাকা পরে দাম, অনেকটা এরকম আর কি। সো এই জন্য এই জমিদার কথা চালু হবে। এই জায়গাটা আমি আবার ছোট করব, লম্বা জায়গায় যাব না, আমাদের মূল যে জায়গায় পৌঁছতে হবে, যে কেন কলকাতা ফেরত বাঙালিরাই কে আসলো, এরা কেন গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জন্য। মোটামুটি 1800 সালের পর থেকে জমিদারি ব্যবস্থাটা এস্টাবলিশ হয়ে যায়। 1800 বলছি, আইন কানুন হিসাবে 1793, অর্থাৎ 7 বছর আগে, 1800 সালের 7 বছর আগে
জমিদারি ব্যবস্থার মূল আইনটা চালু হয়েছিল। জমিদারি আইন যেটাকে বলি আমরা, সেটা 1793 সালে। কিন্তু এরপরে জমিদারি কেনার মতন লোক পায় নাই দীর্ঘ 7 বছর। ওরা যেরকমটা আশা করেছিল সেরকমটা পায় নাই। বহু কারেকশন করতে হয়েছে আইনের মধ্যে, যাতে তারা জমিদারি যারা সম্ভাব্য ক্রেতা তারা যেন কিনতে আসে। সো এটার জন্য আবার একটা সময় লেগেছে। এরপরে জমিদারি কেনার পরে যখন গেড়ে বসছে, এটা মোটামুটি 1800 সালের পর থেকেকার ঘটনা। ওকে, এবার আরো সাজায় নিয়ে বসতে গেলে মেজর চেঞ্জগুলা ব্রিটিশ ইন্ডিয়াতে যা ঘটেছে তা 1815 পরে। গতকাল একটা কথা বলেছিলাম, আমাদের রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ চালু হয়েছিল 1815 সালে। কেন 1815 এত ইম্পর্টেন্ট? 1815 ইম্পর্টেন্ট হওয়ার আরেকটা বড় কারণ হলো, অ্যাডমিনিস্ট্রেশন যখন সাজিয়ে নেবে ব্রিটিশরা, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা, তখন ওই অ্যাডমিনিস্ট্রেশনের মৌলিক বৈশিষ্ট্য হলো কি হবে? ও কি ইংল্যান্ড থেকে লোক নিয়ে এসে এই অ্যাডমিনিস্ট্রেশন সাজাবে, নাকি লোকাল লোককে নিবে? স্বভাবত এখানে পয়সার বিষয়টা আছে, ডিটারমাইনিং ফ্যাক্টর ছিল পয়সা। সো এই পয়সার ভিত্তিতে সেই হিসাব করে দেখলো যদি লোকাল লোককে ট্রেন করে নেয়, শিখিয়ে নেয়, এই যে শিখিয়ে এই শিক্ষা চালু হবে। কিন্তু এখন এই শিক্ষা চালু হয়েছে রাফলি 1815 আশেপাশের সময় থেকে। এই প্রথম তারা আমাদের এখানে অর্থাৎ ইন্ডিয়াতে একটা এডুকেশন সিস্টেম চালু করলো। কেন বলতেছি এডুকেশন সিস্টেম? আজকের জায়গায় দ্বারা বোঝা যাবে না। ভাই এডুকেশন লাগবে, ভালো কথা, স্কুল খুলে দেন। এটা তো আজকের চিন্তা হলো, যখন হোল ইন্ডিয়াতে স্কুল বলতে কিছু নাই। এটা আবার কেমন কথা? কি ছিল তাহলে? এই ছিল মুসলমানদের টোল, হিন্দুদের ওই গুরুর বাসায় গিয়ে পড়তেন আপনারা। তো এগুলো ছিল লোকাল এডুকেশন সিস্টেম, বলতে এটাই ছিল লোকাল। স্কুলের ধারণা এটা তো ব্রিটিশরা আনতেছে। ওই যে বলেছি আপনাকে 1815, কেন তাকে লোকালি ট্রেন্ড অফিস চালানোর মতন ক্যাডার লাগবে, এই জন্য তারা লোকালি এডুকেশন সিস্টেমটার উপরে হাত দেয়। তার ভিত্তিতে তাদের এই হস্তক্ষেপের কারণে এখানে লোকাল স্কুল চালু হয় বেসড অন ব্রিটিশ এক্সপিরিয়েন্স। ব্রিটিশরা ততদিনে তো অবশ্যই স্কুল চালু করে ফেলছে, তো তাদের স্কুলের এক্সপিরিয়েন্সটা নিয়ে আমাদের এখানে শুরু হচ্ছিল। এডুকেশন সিস্টেম চালু হচ্ছে এই প্রথম ব্রিটিশরাতে। এবার আসেন, প্রশ্ন দেখা দিল, জমিদারি ততদিন কিন্তু নেওয়া হয়ে গেছে। জমিদারি দখল নিয়ে নেওয়াতে দেখা গেল 95-এর চেয়ে বেশি পার্সেন্টেজের জমিদারিগুলো পেয়েছে আসলে হিন্দুরা। এবার তারা অনেকটা জানিবা এখন জাতিবাদ, ধর্মীয় জাতি একটা ধারণা আসলো। এইবার আমরা একটা হিন্দু ধর্মীয় একটা প্রভাব, একটা জজবা তৈরি করে গেলাম। এই মোগলদের আমরা তারা নাকি বিরাট নিষ্কৃত হয়েছে, ফলস। কোথাও এর কোনো প্রমাণ নাই যে মোগল আমলে হিন্দুরা হয়েছে, করোনার হয়েছে, না, ভুল। তাহলে তার মানসিংহ ওই মোগল সম্রাটের প্রধান সেনাপতি তো হয় না। সো হিন্দু নেতা বা হিন্দু লোক অ্যাডমিনিস্ট্রেশনের বড় পদে ছিল, এগুলো প্রমাণ করে না যে মোগল আমল হিন্দুরা সাপ্রেস ছিল। এটা মিথ্যে কথা। এনিওয়ে, সার কথা হলো এই যে তারা এইবার জমিদারিটা পাওয়ার পরে পুরো সমাজের উপরে কন্ট্রোল এসে গেছে। হোল বেঙ্গলের কথা বলছি আমি, হোল বেঙ্গলের উপরে কন্ট্রোলটা তার চলে আসে এই প্রথম। এখন এটাকে জাস্টিফাই করার জন্য আমাদের হিন্দু আসতে হবে, এই কালচার, আইডিয়া, বক্তব্য, এটা জাস্টিফিকেশনের বক্তব্যগুলো তৈরি হতে থাকে। আসলে এর সাথে যুক্ত হয় এই 15 সালের পর থেকে এডুকেশন সিস্টেম। এখানে আপনি ডি রোজারিও থেকে যত কিছু কাহিনী পাবেন আপনি। ডি রোজারিও ডিটেল বলবো না, খালি হেডলাইনে বলবো, এটাই ছিল লোকাল মানুষের একটা 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 ইউফোরিয়া, মানে উদ্বেগ আর কি, যে আপনি কে কার আগে বেশি করে ব্রিটিশ হয়ে যাবে, বেশি করে মদ খাওয়া শিখবে, কে কত বেশি এটা দিয়ে অ্যাডভান্স সে তার প্রমাণ করবে, এরকম একটা মুভমেন্ট। সেটা ডি রোজারিও মুভমেন্টটা এরকম মুভমেন্ট ছিল আসলে। প্লাস ততদিনে ব্রিটিশদের সাথে আসছিল কনভার্সন করার, ধর্মীয় রূপান্তর করার লোকও আসছিল, তাদেরই ছিল এটা। আর খ্রিস্টান পাদ্রীরা এসে তারা আবার এডুকেশনের মূল দায়িত্বটা শুরুর দিকে তারাই নিয়েছিল। এই সব কিছু মিলে ডি রোজারিওর মুভমেন্টটা শুরু হয়েছিল। এটা একটা আলট্রা ব্রিটিশ হতে চাওয়া একটা মুভমেন্ট, এভাবে ব্যাখ্যা করতে পারি আমরা। এনিওয়ে, সার কথাটা হলো এই যে এর ভিতর দিয়ে এইটা স্থির করতে হলো তাহলে মুসলমানদের কি হবে। মুসলমানরা লেট কামার, এই যে ব্রিটিশ সিস্টেমে যে এডুকেশনটা চালু হলো, এইটা 1872 মোটামুটি এরকম একটা সময়
একটা ব্যাপক হারে মুসলমানরা পার্টিসিপেট করে এডুকেশন সিস্টেমের মধ্যে। কারণ এডুকেশন সিস্টেমে যদি আপনি না ঢোকেন তাহলে আপনি চাকরি পাবেন না। অর্থাৎ ততদিনে গ্রামের কেউ কেউ যারা জমি জমার উপর নির্ভরশীল না হয়ে নেক্সট থার্ড সেকেন্ড জেনারেশন যারা শহরে এসে চাকরি করতে চায়, চাকরি নামে একটা জিনিস চালু হয়েছে। তার চাকরির ঢোকার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে স্কুলে যেতে হবে। আপনার এডুকেশন সিস্টেম, ব্রিটিশ এডুকেশন সিস্টেম চালু হয়েছে, ওটার ভিতরে ঢুকতে হবে। এই তখনই প্রসঙ্গটা আসলো যে এইবার জমিদার হিন্দুরা তারা মুসলমানদেরকে অ্যালাউ করবে কি করবে না, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রশ্ন। কেন এটা নিয়ে তর্ক হয়েছিল আসলে? ওই যে একটু আগে বললাম যে তারা পুরো ডোমিনেন্সি সমাজের উপরে ডোমিনেন্সি হিন্দু জমিদারদের ডোমিনেন্সি থাকতেই পারে। ডাজ ইট মিন যে এটা হিন্দুদের কায়দায় হিন্দু একটা কালচারে ওর সে চাপাই দিবে? ইয়াস, এইটাই সে করছিল আসলে। কারণ তার হেজিমনিটা, আধিপত্যের ধারণাটা তো তখন থেকে, যেহেতু আমরা হিন্দুরা জমিদার, বেশিরভাগ এক্সেপশনাল 2-4 জন বাদ দিয়ে সমস্ত জমিদার হিন্দু, ফলে তারা এইবার যে কালচারটা এস্টাবলিশ করতে চাইলো, সমাজের নিয়ম কানুনের উপরে কোনো নিয়ন্ত্রণ আনতে চাইলো, এখানে তারা এস্টাবলিশ করে দিল যে মুসলমানরা এমনিতে লেট কামার এডুকেশন সিস্টেমে, এখন সে বলতে লাগলো যে তোমরা স্কুলে আসতে পারবা কিনা এটা আমরা ঠিক করে দেবো। এই তখন থেকে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কথাটা চালু হয়েছে তখন থেকে। তাই শব্দের আসল অর্থ ছিল আসলে যে আপনি মুসলমান, আপনাকে কিছু নর্মস মানতে হবে, তাহলে আপনি আমার পাশে বসে অফিস করতে পারবেন, আপনি আমার পাশে বসে স্কুলে ক্লাসরুমে বসতে পারবেন। তাও শুরুর দিকে এমন ছিল যে আপনি প্রথম বেঞ্চে তো বসতেই পারবেন না, পিছনের বেঞ্চে বসবেন, একা বসবেন, আপনার পাশে কোনো হিন্দু ছেলে বসবে না। আমি তো এত তুচ্ছ একটা মানুষ। এই যে পাশে বসতে দেওয়ার জন্য যে অ্যালাউ করা, এইটারই নিয়ম কানুনটাই হলো এর সঙ্গে রিলেটেড হচ্ছে এই সাম্প্রদায়িক ধারণা। বলছিল যে আপনাদেরকে আমার নিয়ম মানতে হবে। কিসের নিয়ম? যেমন প্রথম হলো যে আপনার কোনো বেশভূষার ভিতরে কোনো ইসলামী চিহ্ন আপনি বহন করতে পারবেন না। আপনি হিন্দু হিসাবে নাকে তিলক কেটে কিন্তু বিশাল ধুতি পরে, পিছনে আপনার টিকি আছে, পিছনে আপনার নাড়তেছেন, চুলের গোছা, সব আপনি আনুষঙ্গিক কাণ্ড করে আপনি শহরে ঘুরবেন, বাজারে ঘুরবেন, কোনো অসুবিধা নেই। আপনার ধর্ম প্রকাশিত হয় এমন সব ধরনের আচরণ করবেন আপনি, কিন্তু আপনি হিন্দু হলে মাপ, এটাই রেওয়াজ। এইবার আপনি যদি মুসলমান হয়ে এটা করতে যান, না, এটা আপনি পারবেন না। কোনো ইসলামিক চিহ্ন প্রকাশ পাবেন, আপনি কোনো মাথায় টুপি দিতে পারবেন না, ইসলামিক কায়দার কোনো পোশাক পরতে পারবেন না। এইবার এখানে তারা নিয়ে আসলো যে অসাম্প্রদায়িক হয়ে, এই যে কি হলে আপনাকে আমি অ্যালাউ করব, এই শব্দটার নামই হলো অসাম্প্রদায়িকতা। কারণ বাই ডিফল্ট মুসলমান তো সাম্প্রদায়িক মানে যে হিন্দু না, যে হিন্দুকে ঘৃণা করে বা হিন্দুরা যাদের দূরে রাখে, তারা হলো সাম্প্রদায়িক আসলে। সো যারা অসাম্প্রদায়িক কি হবে, এই হলো শব্দটা। আপনাকে অসাম্প্রদায়িক হয়ে আসতে হবে, তাইলে আপনাকে আমি পাশে বসতে দিব, অফিসে, স্কুলে, সমাজে। আর ধর্মীয় কোনো লেবাস, কোনো চিহ্ন প্রদর্শন করে আপনি সব বাজারে ঘুরতে পারবেন না। এইসব আইন কানুনগুলো চালু হয়েছিল সামাজিকভাবে। আইন কানুন মানে বলে কয়ে কোথাও আইন কানুন না, সামাজিকভাবে বলে দেওয়া যে এটা করলে আপনি পারবেন, এটা নাহলে পারবেন না আপনি। সো এটা এইভাবেই জিনিসটা চালু হয়েছিল সম্প্রদায়। এই এখন আসেন যেটা মূল কথা, তো এটার সাথে কলকাতা ফেরত বাঙালি বলতে কথাটা কি সম্পর্কটা হলো, এখানে একটা বড় ধরনের ফারাক হয়ে গেল। পূর্ববঙ্গের যে মুসলমান আর পশ্চিমবঙ্গের মুসলমানের মধ্যে বিরাট ফারাক। কি ফারাক? পূর্ববঙ্গের ডমিনেন্সিটা, হিন্দু জমিদার ডমিনেন্সি এবং হিন্দু কালচারের ডমিনেন্সিটা তুলনামূলকভাবে কম, ওয়েস্ট বেঙ্গলে বেশি। এইবার ওয়েস্ট বেঙ্গলের যেই জেনারেশনটা পড়ালেখা শিখে 47-এর আশেপাশের সময় সে ফেরত আসতেছে, ততদিনে সে হিন্দু কালচার শিখে এই জমিদার হিন্দুর সেট করে দেওয়া সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার ভাগ, আপনাকে পাশে বসতে গেলে এটা করতে হবে, এই যে চালু করার জিনিসটা, সেইটাই করে হয়েছিল। সো যারা কলকাতার এই বয়ান মেনে এডুকেটেড ক্লাস হয়েছিল, তারা যখন বাংলাদেশে ফেরত আসলো, তারা ন্যাচারালি ওই ধারণাটা ক্যারি করে নিয়ে আসতেছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আসলে। আমরা এগুলো নিয়ে কথা বলছি কেন? এটার উদ্দেশ্য কি এরকম যে ডেফিনেটলি আমাদের হিস্ট্রি, বাঙালি মুসলমানের হিস্ট্রি, আমাদের জিওগ্রাফিক্যাল পরিচয় 3টা, পূর্ব বাংলা, এরপরে হয়েছে পাকিস্তান,
এখন হচ্ছে বাংলাদেশ। জিওগ্রাফিক্যালি এগুলো চেঞ্জ হয়েছে। পুরোটার সময় জুড়ে, এই 3টা কালের পুরো সময় জুড়ে আমরা নিষ্পেষিত হয়েছি, উপেক্ষিত, সাপ্রেসড, নিজেদেরকে চাপায় রাখা হয়েছে। পায়ের নিচে আমাদেরকে চাপায় রাখছে। জমিদার হিন্দুটা হলো সর্বশেষ তার পায়ের নিচে চাপায় রাখার একটা পদ্ধতি। কেন বলছি এই কথাটা? আমরা কারা মুসলমান হয়েছি আসলে? ভায়া বৌদ্ধ। খেয়াল রাখবেন, হিন্দু ধর্মের জাতভেদ কোথায়? সবচেয়ে নিচের যে লোকগুলো, এমন একটা জাতের নাম হলো চামার, চর্মকার বা চামার। প্রচলিত ভাষায় আমরা চামার বলি, ভদ্র ভাষায় শব্দটা হলো চর্মকার। মানে হলো প্রত্যেকটা সমাজেরই তো বাবা, পশু যখন মারা যায় তো ওর সৎকারটা করবে কে? একটা গরু মারা গেছে, গরুটাকে নিয়ে গিয়ে ফেলবে কোথাও? ফেলার জায়গাটার নাম ছিল বাগান, যেখানে ফেলা হতো, অর্থাৎ যেখানে মানুষ যায় না, এরকম একটা জায়গা, সেখানে ফেলা হতো। এই কাজটা করবে কে? শুধু গরুটাকে নিয়ে ফেলবে তাই না, পশু বা ফেলবে তাই না, এরপরে একই কাজ করতো তারা। ওখান থেকে গরুটার ছাল ছাড়িয়ে নিয়ে আসতো যদি, তাহলে ওখান থেকে জুতা, চামড়া, ওই শুরু হয়েছে। এইটাকে কেন্দ্র করে যে পেশাটা, ওটা হলো চর্মকার। কেন এত লম্বা কথা বলতেছে চর্মকার নিয়ে? মুসলমানদেরকে গণ্য করা হতো সবচেয়ে নিচের যে শ্রেণী, জাতভেদ প্রথা, তার চেয়ে নিচে হলো মুসলমানরা। এই হলো একটা হিন্দু আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমাদের সামাজিক অবস্থা কিরকম হবে চিন্তা করেন, কল্পনা করেন। এবার সেই লোকগুলো আজকে এই যে বাংলাদেশে এই কাণ্ড করতেছে, বাঙালি মুসলমান আজকে এটা করতেছে, সেটা করছে। ইউনূস সাহেব চিনে গেছে। তুলনা করেন, রাস্তার গতিপথটা দেখেন আপনারা। কিন্তু এখন সাবধান করবো আপনাদেরকে, এই যে আমরা নিষ্পেষিত হয়েছি, অলওয়েজ বিদ্বেষী, আমাদের প্রতি একটা বিদ্বেষ মনোভাব পোষণ করা হয়েছে। ডাজ ইট মিন যে আমরা এখন আবার নতুন একটা বিদ্বেষ শুরু করব? এটা কি হিন্দু খারাপ না মুসলমান খারাপ সেই তর্ক? আমরা কি এই তর্কের ভিতরে জিনিসটাকে আটকে রাখবো, নাকি এটা শেষ করে দেবো একবারের মতন? ডেফিনেটলি মুসলমানদেরকে নিজেদের মর্যাদা, নিজেদের মান, নিজেদের সম্মান, সম অধিকার, এগুলো তাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু কোনোভাবেই যদি আমরা এরকমটা মানে করি যে আমরা এখন উল্টা আবার সে প্রতিশোধ দেবো, এটা হিন্দু ভালো না মুসলমান ভালো, সেই তর্কের মধ্যে জিনিসটাকে আটকে ফেলবো, তাহলে আবার আর একটা খারাপ যুগ শুরু হবে আসলে বলে আমার ধারণা। সেই দিক থেকে চিন্তা করে আমার সাজেশন হলো যে তাহলে অন্তত এগুলো একটা দাফনায় দেওয়া উচিত। এই হিন্দু ভালো না মুসলমান ভালো, এই জায়গায় থেকে আমরা থাকবো না। আমরা একবারে এটা চিরদিনের মধ্যে শেষ করে দিতে চাই। সেই জায়গাটাই বলছি আমি যে এমন একটা রাষ্ট্রের কল্পনা করেন যেখান থেকে শুরু করব আমরা, যেই রাষ্ট্রে ইরেসপেক্টিভ অফ ধর্ম, জাত, ছোট জাত, বড় জাত, ছোট ট্রাইব কি বড় ট্রাইব, না কিছু করব না, পাহাড়ি না বাঙালি, কোনোটা দিয়ে আলাদা করা যাবে না। মর্যাদার দিক থেকে, অধিকারের দিক থেকে, নাগরিকত্বের দিক থেকে তারা সবাই সমান হবে। এই বেসিসে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদেরকে আর ফিরে এটা আবার স্মরণ করতে হবে না যে আমরা কি আবার একটা কোনো বিদ্বেষ শুরু করব। আমরা বিদ্বেষের শিকার হয়েছি বলে কি আবার বিদ্বেষ চালু করে রাখবো? থামবো? বলছি না, আপনি শুনছেন না তো আমার কথা। এগুলো তো ফাঁকি দিয়ে করার জিনিস না বাবা। এইটা আপনি অলওয়েজ একটা কিছু করতেছেন, একটা মোটা বইটই নিয়ে আসেন, কোথায় আছে দেখেন, এটা নোটে চড়ে খান। এই মাঝখানে ডিস্টার্ব হওয়ার কত কিছু যে ইয়ে হয়ে যাচ্ছে। ওকে, যে কথা বলতেছিলাম যে আমরা নতুন করে কোনো বিদ্বেষ যদি আবার শুরু করি, তাহলে আবার এটা পিছিয়ে যাবে। কি পিছিয়ে যাবে? আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো যত কিছু করছে এগুলো তো রাজনৈতিক অধিকারের দিকটা, কিন্তু আলটিমেটলি আমাদেরকে একটা ইকোনমিক লাইফ শুরু করতে হবে, স্টেবল ইকোনমিক লাইফ, যার ভিত্তি স্থায়িত্ব আছে, এরকম একটা ইকোনমিক লাইফ শুরু করতে হবে। খেয়াল রাখবেন, গ্রাম থেকে লোকটা আসতেছে, এসে টেম্পুর হেল্পার হচ্ছে, আর কতদিন এটা চলবে? এ কবে তার যে পরবর্তী প্রজন্ম, সে কবে একটা ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপন করবে? এদিক থেকে চিন্তা করেন। তাহলে ইকোনমিক লাইফটা যদি স্টেবল না হয়, একটা ভবিষ্যৎ আছে এরকম লাইফ যদি চালু না করতে পারি আমরা কি এরকম বিদ্বেষের পর বিদ্বেষের পাল্টা বিদ্বেষ এরকম চালু করতে থাকবো? এটা কোনোদিন হবে না তো আমাদের। সো এগুলো একটা ফুল স্টপ দিতে হবে। সো পলিটিক্যাল জিনিসটা আপনি সেটেল করতে পারেন যদি, তাহলে ইকোনমিক লাইফের দিকে এবার মনোযোগ দিবেন, সিস্টেম একটা দাঁড় করায় ফেলতে পারবেন।
সো এটা যদি না করেন, আমরা যদি কন্টিনিউয়াস বিদ্বেষের উপরে বিদ্বেষ, আমরা বিদ্বেষের শিকার হয়েছি বলে আমরা এখন আর একটা বিদ্বেষ চালু রাখবো, এটা ভুল। আপনার আবার সেই একই সমস্যা হবে। আমি কেন টেম্পুর কথাটা বললাম খেয়াল করেন, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই 17-18 সালের দিকে আমাদের এখানে যেটা স্টুডেন্টদের সড়ক আন্দোলন হয়েছিল, আসলে তো শুরু ছিল কি থেকে? কলেজে যাওয়া একটা ছেলে একটা মেয়ে বাস চাপা পড়ে স্পটে ডেথ হয়ে গেছিল। পরে হাসিনা ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই মেয়েটার বাবাকে 20 লাখ টাকা দিছিল। ওখান থেকে আমরা জানতে পারি ঘটনাটা। মেয়েটার বাবাকে, এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। মেয়েটার বাবা হলো ঢাকার 6 নম্বর রুট আছে একটা, বহু পুরনো রুট, মানে পাকিস্তান আমলের রুট এটা, এই রুটের বাস ড্রাইভার। তাহলে এখন কল্পনা করেন এই বাস ড্রাইভার হতে পারছিল, নিশ্চয়ই জীবনের শুরুতে সে টেম্পোর হেল্পার ছিল। তাহলে এই লোকটার মেয়ে তার জীবদ্দশাতে কলেজে যেতে পারতেছে, একটু কল্পনা করে দেখেন। ন্যূনতম একটু ইকোনমিক স্ট্যাবলিশটি পাইছে, এই জায়গায় চলে যেতে পারছে। তাহলে হিসেব করেন, এই লোকটাই যে ড্রাইভার লোকটা শুধু শুরু করেছিল ঢাকায় একটা টেম্পোর হেল্পারই দিয়ে, আবার এটা শুরু হবে, আবার চলতে থাকবে এটা। এই বারবার খালি আমরা ইকোনমিক লাইফটাকে ভাঙবো আর গড়বো, নতুন করে শুরু করবো, এটা চলতে থাকবে, এটা তো হতে পারে না। আমাদেরকে অবশ্যই ইকোনমিক লাইফে স্ট্যাবিলিটি লাগবে। এটা তখনই সম্ভব যখন পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা একবারের মতো শেষ করে ফেলতে পারবেন। সেইটা করার প্রথম ধাপ হচ্ছে পলিটিক্যালি এই যে সাম্যের জিনিসটা আপনি এস্টাবলিশ করে দিন, এদিকে নিয়ে আমি পিছন ফিরে আবার তাকাবো না। এটা হিন্দু মুসলমানের লড়াই বানাবো না আমি, নাগরিক মাত্রই সমান অধিকার পাবে, সব ফুল স্টপ, এটা শেষ। আমরা এটা নিয়ে বারে লড়াই করতে পারবো না, এই পলিটিক্যাল লড়াই করতে পারবো না। আমাদের বহু কাজ বাকি আছে। একটা স্টেবল ইকোনমিক লাইফ লাগবে আমাদের সমাজে সবার। ইউনূস সাহেব তখনও ছিল, এখনো আছে, কিন্তু আমরা তাকে প্রপারলি কাজে লাগাতে পারিনি। কেন? বিকজ পলিটিক্যাল পার্টিগুলো সেটেল হতে পারে নাই। কাজে আমরা এইভাবে বারে সুযোগ নষ্ট করতে চাই না, পারবো না এটা করতে। যতটুকু সুযোগ আসছে 24 আগস্ট সেপ্টেম্বরের কারণে হাসিনাকে উৎখাত করার মাধ্যমে, এই প্রতিটা সুযোগকে, এটাকে এই সুযোগটাকে আমাদের কাজে লাগায় বাংলাদেশকে একটা ইকোনমিক লাইফের দিকে, স্টেবল ইকোনমিক লাইফের দিকে নিয়ে যেতে পারতেই হবে, পলিটিক্যাল সেটেলমেন্ট করে ফেলতেই হবে। আমরা বারে একই ভুল করতে পারবো না। বারে সুযোগ আসছে, সুযোগ চলে গেছে, আমরা এটাকে কোনো কাজে লাগাতে পারি না। আমি আশা করি আমার এই আবেদনটা আপনাদের মনে রাখবেন, মনে ভেবে দেখবেন আমি কি বলতেছি আসলে। সো পলিটিক্যাল সেটেলমেন্টটা না করলে, রাষ্ট্রটাকে একবার স্টেবল করে গড়ে তুলতে না পারলে, এটা বারে আমাদের ইকোনমিক লাইফকে হ্যাম্পার করবে। এই যে দেখেন হাসিনার যুগটা কি হয়েছে শেষ পর্যন্ত, লুটপাটে শেষ হয়ে গেল। প্রতিটা লুটপাটের টাকা তো এই মানুষের টাকা, ওই টেম্পু হেল্পারের টাকা আসলে, কিন্তু কোনোটাই আমরা কাজে লাগাতে পারলাম না। এই যে আবার পিছন ফিরে এগুলো সমস্ত ধ্বংস হয়ে যাওয়ার পর আবার শুরু করছে। বলা হচ্ছে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। চারটিখানি কথা, যেখানে আমাদের মাসের $20 বিলিয়ন হলেই আমরা চলে যাই স্টেবল গভর্নমেন্ট। বলা হচ্ছে 3 মাসের আমদানি খরচ মিটে আমাদের $20 বিলিয়ন থাকলে। এবার হিসাব করেন কি পরিমাণে অর্থ পাচার হয়ে গেছে। এগুলো বারবার হতেই থাকবে, এক একটার পর এক একটা শাসক আসবে, এরকম হতেই থাকবে। এটা তো একটা ফুল স্টপ হওয়া উচিত। তাই আমার আবেদন হলো যে আপনারা এদিক থেকে চিন্তা করেন যে একবার এই জিনিসগুলো সেটেল করে ফেলতে হবে আমাদেরকে। যতটুকু সুযোগ আছে প্রত্যেকটা কাজে লাগাতে হবে, সংস্কারের সুযোগ যেটুকু আসে সেটুকুকে কাজে লাগাইতে হবে। এটা বারে আমাদেরকে এই সুযোগ পাবো না, আমরা বারে সুযোগ আসবে না। সো সেই আলোকে আমাদের এই যে পুরনো ইতিহাস যেটা শুরু করছে সেটাকে দেখতে হবে ওই আলোকে। এটা এরকম না যে আমাদেরকে, যেহেতু হিন্দুরা আমাদেরকে নিষ্পেষিত করছে জমিদার হিন্দুর আড়ালে, ফলে আমাদেরকে আবার তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যেতে হবে। নো, ফুল স্টপ। এটা শেষ করতে হবে আমাদেরকে। এটা বারে এটা করতে পারবো না আমরা, বারে নতুন করে শুরু করতে পারবো না আমরা। ওকে, তাহলে আমরা যতটুকু শিখতেছি, যতটুকু জানতেছি, আমরা জানতেছি এটার জন্য যে আগামীটা কি করে ভালো করে গড়ে উঠবো, এই দাফনাই দিব এই বিরোধগুলা, এই বিদ্বেষগুলা। আমাদের বিদ্বেষের শিকার হয়েছি বলে আমরা আরেকবার এটা করতে পারবো না। মোটার দাগে এই জন্য ধাপগুলো দেখেন আমাদের, আমরা তো এখন থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদেরকে যে জাস্ট মুসলমান হওয়ার জন্য আমরা সাপ্রেসড হয়েছি। ডেফিনেটলি আমরা তো কোনো না কোনো একটা হিন্দু পূর্বপুরুষের থেকে আসছি, জাস্ট ওপেন, সবাইকে এটা স্বীকার করার তো কোনো সমস্যা নাই। কিন্তু এই জন্য আমরা নিচা ছিলাম বা আমরা
এখন কোনো মুসলমানের আচরণ করতে পারবো না, আমাদেরকে হিন্দুত্ববাদ মানে চলতে হবে, নো, অসম্ভব। এই হিন্দুত্ববাদকে আমরা কবর দিব, এই হিন্দুত্ববাদকে আমরা কখনোই মেনে নেব না। আমাদের উত্থানের ইতিহাসগুলো দেখেন, আমাদেরকে প্রথম যে লোকটা মুসলমান বানাইছিল, শাহজালালের কথা স্মরণ করে, অনেক আছে এরকম শাহজালাল, আমি জাস্ট একটা পরিচিতদের ভিত্তিতে দিচ্ছি। শাহজালাল আমাদেরকে দল বেঁধে নিয়ে গিয়ে একবার কলেমা পড়ে মুসলমান করেছিল। এটা হচ্ছে এর অসুবিধার দিক। কেন? কারণ এরপরে মুসলমান ওয়ে অফ লাইফ, এটা কি করে অদ্ভুত তার শিকারের মতন অবস্থায় ছিলেন না উনি, ওনার আরো অনেক বিশাল কাজ ছিল। সে এই হয়ে আমরা পড়েছিলাম। আপনি মুনতাসির মামুনের বইয়ের ভিতরে পাবেন আমরা কত সেকুলার ছিলাম। দেখেন গাধাটা বলতেছে, যেহেতু ঈদের দিনেও আমরা নামাজ পড়তে জানি না তখনকার দিনে, এইটাকে মুনতাসির মামুন দেখাইতেছে এই যে দেখছো আমরা সেকুলার ছিলাম, মানে মুসলমান ধর্ম পালন করাটা একটা খারাপ কাজ। উনি এইভাবে তার ইতিহাস লিখতেছে। এখন অন্য একটা কারণ বলি তাহলে বুঝবেন আপনারা। আরেকজনের নাম নিব আমি, আমাদের হিস্ট্রিতে সবচেয়ে রিমার্কেবল লোকগুলো কি, একটা বলেছি শাহজালাল, সেকেন্ড আসলে দুদু মিয়া, মহসিন উদ্দিন দুদু মিয়া। দুদু মিয়া হজে গেছিল, সেকালে হজে যেতে 6 মাস লাগতো, কারণ জাহাজে ছাড়া যাওয়া যেত না। উনি হজে গেছিলেন 1799 সালে, ফিরে এসেছিলেন 18 বছর পরে, কিন্তু ফিরে এসে এইবার ধর্মীয় কাজে দায়িত্ব নিয়ে কাজ সৃষ্টি করে। উনি হলেন সেই লোক, মানে ওয়ান অফ দেম, যারা আমাদেরকে নামাজ পড়ে শিখেছিল, মুসলমান ওয়ে অফ লাইফটা কি আসলে, মাহাত্ম্যটা বুঝাইছিল না। উনি কেবলমাত্র থিওলজিক্যাল মানে ধর্মতত্ত্বীয় বিষয় কন্ট্রিবিউশন রেখে চলে গেছেন, মারা গেছেন, নো। উনি প্রথম আমাদের জমিদারের বিরুদ্ধে আন্দোলন করতে শিখেছেন। ওনার স্টাইলটা ভারি ইন্টারেস্টিং। উনি বলতেছে যে এই যে জমিদাররা 12 মাসে 13 পূজার, আর প্রত্যেকটা পূজা আসলে আপনার এক্সট্রা একটা করে চাঁদা নিতেছেন, রাজস্ব নিতেছেন, খাজনা নিতেছেন, এ তো তাদের রাইট নেই। অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ জমিদারি আইন আপনি বড় জোর জমির খাজনা নিতে পারবেন, আপনার পূজার চাঁদা আমি কেন দিব? আর আমি হিন্দু না তো আমি কেন চাঁদা দিব? এই আর্গুমেন্টটা উনি তুলছিলেন। সরাসরি আপনি জমিদারি বিরোধিতা করতে পারবেন না ব্রিটিশ আইন অনুযায়ী। আপনি যদি বিরোধিতা করেন তাহলে আপনাকে ধরে নিয়ে যাবে, যা খুশি সাজা দেবে ব্রিটিশরা, আপনাকে মানতে হবে, কিচ্ছু করার নেই। এই জন্য উনি সাইডে দেখেন জমিদারদের বিরোধিতা করতেছে কায়দা করে, যে যেহেতু আমি মুসলমান আমি কেন হিন্দু জমিদারের পূজার চাঁদা দেবো, আর পূজার চাঁদা উনি আমার কাছে দাবি করতে পারেন না, উনি জমির খাজনা নেবেন, খাজনায় নিয়ে যান। সো এই হলো দুদু মিয়ার পলিটিক্যাল পার্টটা। তাহলে প্রথম জমিদারের বিরুদ্ধে আন্দোলন করা শিখাচ্ছে। বহু লোক ইতিহাসে পাবেন আপনি, উনি সালাফি ছিলেন না কি ছিলেন, এগুলা নিয়ে তাকে চিত্রিত করা হয়েছে। আমার অ্যাটিচিউড খুব সোজা, উনি কি ছিলেন এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনো তর্ক নেই। উনি আমাদের রাজনৈতিক জীবন, আজকে আমরা যে জায়গায় এসেছি, এটা আনার ক্ষেত্রে উনি একজন পায়োনিয়ার। এই যে মাথায় পাগড়ি দিয়ে চিল্লা দিতে পারেন না, ঠিক তাবলিকের মতো না, ওনার স্টাইলটা ছিল এরকম। আপনি দুদু মিয়ার জীবনটা কাহিনী পড়েন, আমার নিজের এটা লেখা আছে, অনেক পুরনো, বেশি পুরনো অবশ্য, গত 10 বছর অবহিত, বনিং বার্তার মতন পত্রিকা ছাপছিল লেখাটা, এটা আপনারা দেখতে পারেন, আমার ওয়েবসাইটে আছে। এনিওয়ে, তাহলে এই হলো আরেকটা পায়োনিয়ার আমাদের জন্য। আমরা কি করে এই জায়গায় আসলাম আসলে? তাহলে মূল জিনিসটা যেখান থেকে কথাটা আসছিল, যে যারা কলকাতা থেকে আসতেছে এরা কারা? এরা হচ্ছে এই জন্য এই যে সেট করে দেওয়া যে মুসলমানরা যদি এডুকেশনে যেতে চায় তাহলে তাদেরকে কি নিয়ম মানতে হবে, না মানলে সে হিন্দু লোকটা ছেলেটা পাশে বসতে পারবে না, হিন্দু মানুষটা পাশে বসে চাকরি করতে পারবে না। এই শর্তে আমরা এডুকেশনের মধ্যে ঢুকতে সুযোগ পেয়েছেন। এর প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আমি, এডুকেশনের ব্যাপারে আমাদেরকে পায়োনিয়ার যে নিয়ে গেছেন যেই লোকটা, সৈয়দ আহমেদ খান, অনেকে নাম জানেন তার। কখন এটা? উনি হলেন আলিগড় মুভমেন্টের নেতা। আসলে আরেকটু খালি ব্যাখ্যাটা করে দিক, মানে এই আলিগড় মুভমেন্ট এগুলো ছিল কি আসলে? সবসময় খেয়াল রাখবেন এই ধরনের মুভমেন্টগুলো হয়েছে 1857 পরে। কেন? কারণটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। ব্রিটিশরা আসার পরে প্রথম রিভল্ট হয়েছিল, একবারই রিভল্ট হয়েছিল 1857, এবং সবচেয়ে বেশি মুসলমানরা পার্টিসিপেট করেছিল এই যুদ্ধে, হেরে গেছিল এই বিদ্রোহে।
কিন্তু এরপরে ব্রিটিশরা সবচেয়ে বেশি আক্রমণ নিয়ে নেমে আসে যাদের বিরুদ্ধে, তারা হলো মুসলমান। 1857 সিপাহী বিদ্রোহ এই জন্য একটা আরেক বিরাট মাইলস্টোন। এইবার সিপাহী বিদ্রোহের পরে দেখবেন মুসলমানদেরকে রক্ষা করার জন্য, এই আক্রমণ, ব্রিটিশদের আক্রমণ, শাসকদের হাত থেকে রক্ষা করার জন্য এখন কিছু মুভমেন্ট আসছিল, এই যে যেটাকে আমরা কওমি মুভমেন্ট বলি, হেফাজত যেটা দেয়, এইটার মুভমেন্টের কারণ কি? ওরা বলতো তাহজিব তামুদ্দিন, মানে ইসলামিক ওয়ে অফ লাইফটাকে যদি রক্ষা করতে হয়, এটা তো আমাদেরকে থাকতে দিবে না। এরকম এই যে আপনার মাদ্রাসা চলে যাচ্ছে তাদের মতন করে, ব্রিটিশ লোক সে হচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল, তো এই মাদ্রাসা কেমন হয় বুঝতে পারেন। এই জন্য তাহজিব তামুদ্দিন মানে কালচারাল এবং এডুকেশনের ব্যাপারে মুসলমানদের নিজেদের একটা ব্যবস্থা। কেন কওমি মুভমেন্ট এখনো পর্যন্ত কোনো বাইরের মানে সরকারের কোনো পয়সা নেবে না, সে নিজের মতন নিজের এডুকেশন বোর্ড আছে একটা, এইভাবে চালাতে হবে। কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এই কওমি মুভমেন্টটা যখন শুরু হয়েছিল ব্রিটিশদের 1857 সালের পরে। সৈয়দ আহমদ খান তাদের একজন, এই যে আলিগড় মুভমেন্টটা উনি করতেছেন, এই জন্য উনি বলতেছেন, বারে বারে আর্গু করতেছেন যে আমরা যদি এই যে মডার্ন এডুকেশনটা এসে গেছে ব্রিটিশদের হাত দিয়ে, এর সুযোগ না নেই, তাহলে আমাদেরকে কিন্তু ফেলে চলে যাবে, আবার আমাদের প্রতি একটা বিদ্বেষ হবে, আমরা আরো পিছিয়ে পড়ে যাব। এই জন্য উনি স্ট্রংলি আর্গু করেছিলেন। উনি প্রথম ইংলিশ কলেজ চালু করেন, এটাই পরবর্তীকালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যেটা এটা শুরু হয়েছিল একটা কলেজ দিয়ে, ওরিয়েন্টাল কলেজ বলে একটা কলেজ চালু করেছিলেন উনি। যাই হোক, এটা বললাম এই জন্য যে পায়োনিয়ারগুলো কোথায় কোথায় হয়েছে এটা খেয়াল করে। সো মডার্ন এডুকেশন আসলো, ওটা যদি আপনি না নিতেন তা তো আরো পিছিয়ে যেতেন আপনি। কিছু করার নাই, কোনো কিছু আপনার বহু কিছু আছে যেগুলো আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বাস্তব পরিস্থিতিটা যা সেই অনুযায়ী আপনাকে স্ট্র্যাটেজি, আপনার কৌশল, আপনার আগানোর পথ ঠিক করতে হয়। ওকে, আবার ফিরে যায় সেই কথায় যে এই ইয়েরা কারা, যারা তার মানে এই যারা কলকাতা ফেরত বাঙালি হচ্ছে, মুসলমান বাঙালি, কলকাতা ফেরত এই মুসলমান বাঙালিরা যে ওরিয়েন্টেশনের ভিতরে বড় হচ্ছে, যে মানসিক গঠনের ভিতরে বড় হচ্ছে, যে তাদেরকে একটা ওই যে অসাম্প্রদায়িক হইতে হবে। জমিদার হিন্দুর চিন্তার ফ্রেম, ডমিনেন্সির যে ফ্রেম, চিন্তার যে ফ্রেম, ওই ফ্রেমটা মাথায় নিয়ে উনি আসতেছে পূর্ববঙ্গে। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা। অথচ পূর্ব বাংলাতে এরকম না, পূর্ব বাংলার উপরে ইয়েদের প্রভাব কম। জমিদার হিন্দুর এই যে কালচারাল, এই যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ভেদাভেদ ব্যাখ্যা, এগুলোর প্রভাব তো কম। এখানে সমস্যা হয়ে গেল এই জন্য 47-এর পরে বেশিরভাগ মানুষের উপরে এই যে এটা এটা এটার তারা ধারা কি অনুসরণ করে বড় হবে, এটা এখনো তো মডার্ন এডুকেশন আছে। এইবার যে আওয়ামী লীগটা হচ্ছে, আওয়ামী লীগ ইজ নাথিং বাট অ্যান্টি মুসলিম লীগ। অরিজিনাল আওয়ামী লীগের নাম ছিল আসলে মুসলিম লীগের মাঝখানে, সরি শুরুতে আওয়ামী লাগাই দিলে যেটা হবে ওটাই মুসলিম লীগ। অদ্ভুত লাগবে শুনে আপনার, আওয়ামী মুসলিম লীগ, এটা ছিল আওয়ামী লীগের অরিজিনাল নাম। মাঝখানে এবার মুসলমান সহোদরা বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে আওয়ামী লীগ বানানো হচ্ছে। তাহলে শুরু হচ্ছে কি করে অ্যান্টি মুসলিম লীগ হিসাবে। সবচেয়ে খারাপ দিকগুলো এটা কবে, 49 সালে, 47-এর পরে 2 বছরের ভিতরে। ডিটেলে যাবো না, খালি হেডলাইনে বলে প্রসঙ্গটা আজকে শেষ করব। হেডলাইনটা হলো এই দলটা গড়াই হয়েছিল আসলে ওই যে কলকাতাতে বসে বাংলাদেশ বা পাকিস্তান হওয়াটা ভুল হচ্ছে, এটাকে তারা মানবে না, এটাতে তাদের ক্ষমতা খর্ব মাতব্বরি জমিদার হিন্দু চলে যাবে, কমে যাবে, এটার বিরুদ্ধে একটা মুভমেন্ট ছিল আসলে। এটা একটা অদ্ভুত কথা বলি, শুনে অদ্ভুত লাগবে আপনার কাছে, মানতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে মানবেন আপনি। জাস্ট হিস্ট্রির পাতা উল্টায় দেখেন, দুটো লোকটা বাংলাদেশের কেউ ছিল না আসলে, একজন ফজলুল হক আর একজন সোহরাওয়ার্দী। অদ্ভুত লাগবে আমার কথাটা শুনে। তারা শিফট করে গেছিল কোথায়, লাস্ট ইলেকশন হয়েছিল দুই বাংলা মিলে 1946 ইলেকশনের পরে পরে তারা জিন্নার সাথে বিরোধ বাঁধে বসে কর্তৃত্ব নিয়ে, এবং এই দুটো লোকই ছিল অ্যাডভোকেট। বেসিক্যালি অ্যাডভোকেট হওয়ার কারণে কলকাতা ত্যাগ করবে এটা চিন্তাই করতে পারে না। তাদের প্রসার, তাদের প্রভাব সবকিছু তো কলকাতা থেকে। কলকাতায় প্র্যাকটিস না করতে পারলে এইসব ইয়ে পড়িয়া, ওকালতি পড়িয়া লাভ হয়েছে কি? ফলে ওরা চেষ্টা করতে থাকলেও কোনোভাবেই কলকাতা ছেড়ে যাওয়া যাবে না, সে কলকাতার সেন্টার থাকতে হবে। তাহলে কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মাতবরগুলো আছে, যারা সমাজকে
কন্ট্রোল করতেছে, তাদের সাথে তাকে পিড়ে রাখতে হবে। এখান থেকে তার সঙ্গে জিন্নার বিরোধ শুরু হয়। বিরোধটাকে ওরা আরেকভাবে দেখতেন, না জিন্না আমাদের জুনিয়র, আমার কেন জুনিয়র, জিন্নার নেতৃত্ব মানবো। কিছু এসে যারা আপনি মানবেন কি না মানবেন, জিন্না কার বড় আর কার ছোট, কার সিনিয়র কার জুনিয়র, এটা মেনে তো আর নেতা হয় নাই। এনিওয়ে, সার কথা হলো এরপরে ইলেকশনটা হওয়ার পরে যখন সরকার গঠন হলো, তারপর থেকে এরা ক্রমশ কলকাতা কেন্দ্রিক হয়ে যেতে লাগলেন। এমনিতেই সোহরাওয়ার্দীর বাড়ি মেদিনীপুর, কলকাতার পার্শ্বের একটা ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, যেটা বাংলায় না। ফলে সোহরাওয়ার্দী বেসিক্যালি কখনোই পূর্ব বাংলার লোকই তো ছিলেন না, কিন্তু ওই আবার তারও তো ওকালতির হিসাব, ওকালতির ব্যবসা। এই কারণে এই দুটো লোক যে স্লিপ করে চলে গেলেন, অ্যান্টি জিন্না হয়ে গেলেন, এটাই পরে উনি পরে ইয়েতে যোগ করছেন, মানে আওয়ামী লীগে যোগদান করছেন অনেক পরে, 54, 1954 সালে এসে। আর আমাদের ফজলুল হক অনেক কথা শুনবেন তার সম্পর্কে, কথা সত্যও বটে, হাফ ট্রুথ, কিন্তু 46-এর পরে উনি পার্মানেন্টলি কলকাতা কেন্দ্রিক হয়ে গেছিলেন। হয়ে যাওয়ার পরে যখন হেরে গেলেন, যে তো হয়েই গেল, পাকিস্তান তো হয়ে গেল, পাকিস্তান হয়ে যাওয়ার পরে এবং সর্বদা জিন্না ওদের এই টেন্ডেন্সি দেখে কলকাতাকে ছেড়ে চাওয়া যাবে না, কলকাতাকে কেন্দ্র করে থাকতে হবে, এই অ্যাটিটিউডের কারণে জিন্না তাদেরকেই আসলে মুসলিম লীগ থেকে কর্নার করে ফেলেন অনেক আগেই। এই কারণে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির পদ থেকে ওদেরকে ফালাই দেওয়া হয়, এদিকে আর আনা হয় নাই। এবং সেখান থেকে আসছিল এই যে আপনার পুরান ঢাকার যে নাজিমুদ্দিন, আর সেক্রেটারি বানানো হয় মৌলানা আকরাম খান। এই মুসলিম লীগ থেকে তারা খারিজ হয়ে যায় না, বের করে দেওয়া হয় না, কিন্তু কম গুরুত্বপূর্ণ নেতা হয়েছে। এইটা জিন্না আগেই করেছিলেন যে যারা যারা পাকিস্তান গঠন করার বিরুদ্ধে, তাদেরকে তো আমি মুসলিম লীগের নেতৃত্বে রাখতে পারি না, এটি ছিল জিন্নার আর্গুমেন্ট। পরবর্তীকালে 47 হয়ে যাওয়ার পরে তো আসতেই হয় ফজলুর রহমানকে। ফজলুর রহমান এসে আর কখনো মুসলিম লীগ করেন নাই, এরা সবাই আবার মুসলিম লীগের ইলেকশনে জয়েন করছেন, মানে আওয়ামী লীগে জয়েন করছেন, ততদিন তো আওয়ামী লীগ তো রয়ে গেছে, এই জয়েন করছেন 54-এর ইলেকশনে এসে। মাঝখানের সময় এদের কোনো রোল ছিল না আসলে, সক্রিয় কোনো ওই আওয়ামী লীগও করেন নাই তারা। এটা একটা অদ্ভুত কাহিনী বললাম। তাহলে সার কথাটা কি দাঁড়াচ্ছে আসলে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসতেছে মুসলমানেরা, তারা ক্যারি করে আনতেছে ওই জমিদার হিন্দুর যে ভাষ্যটা, এইটাই ওরা ক্যারি করে আনতেছে। আরেকটা উদাহরণ দিব আমি, এখানে আসার পরে যখন পরবর্তীকালে বাংলা একাডেমি তৈরি হচ্ছে, কারা বাংলা একাডেমি পরিচালক বা মাতবর বা চেয়ারম্যান, হ্যান ত্যান এইসব কিছু হচ্ছে কারা, ওই দেখবেন কলকাতা ফেরত লোকগুলা। কলকাতা ফেরত লোকদের প্রভাব কত দূর দেখেন আপনি। সর্বশেষ ছিল ব্যারিস্টার রফিকুল হক, অনেকে আপনার নাম জানেন তার, পুরা ওকালতি পাড়ায় ছিল তার কলকাতা ফেরত মুসা। সবচেয়ে বড় কলকাতা ফেরত লোক হাসিনা আমল পর্যন্ত রুস্তমি করে গেছে আনিসুজ্জামান, উনি আমাদের এখানে আসছে 55 সালে। দেখেন 47-এর বাংলাদেশে আসতেছেন 55 সালে, এসে এখানে কলকাতা এখানে আসছেন, কিন্তু কলকাতার ওই পুরস্কার পাইতেছেন, সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে। কেন? কারণ উনাকে দিয়ে তো এখানে ওই যে জমিদার হিন্দু বয়ানটা কান্দে করে নিয়ে আসতেন তো। সো দ্যাট ইজ দ্য প্রবলেম আসলে, যে এরা জমিদার হিন্দুর বয়ান বাংলাদেশে ফেরত আনতেছেন, বাংলাদেশে ফেরত আনার পরে ফলে এই কথা বলা ভুল হবে যে বাঙালি জাতীয়তাবাদের মূল বয়ান তারা তৈরি করে নাই, তৈরি করছে আসলে 60s-এর পরে, 60s-এর পরে না 62 পরে, এভাবে বলাটাই সঠিক হবে। আরেকটা পয়েন্ট ছিল, আমি এখানে দ্রুত জায়গাটা শেষ করবো, লম্বা হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শেখ মুজিবের সাথে সোহরাওয়ার্দীর সম্পর্কটা হলো, সোহরাওয়ার্দী হলো সেই লোক যে শেখ মুজিবকে, যে ফরিদপুরেরও একটা কোথায় গোপালগঞ্জেরও আবার কোন গ্রামের ভিতরে অজপাড়া গায়ে একটা ছেলে শেখ মুজিব, তাকে উনি লিফট দিয়েছিলেন মুসলিম লীগের মধ্যে, বলে শেখ মুজিব বড় নেতা হয়েছিল আওয়ামী লীগের মধ্যে। ফলে শেখ মুজিবের যে তার প্রতি শ্রদ্ধা, এটা উনি কখনো ভুলেন নাই। এমনই আমার ধারণা হলো এরকম যে সোহরাওয়ার্দীর না মরা পর্যন্ত উনি আওয়ামী লীগের নেতৃত্ব নেন নাই। উনি দীর্ঘদিন আওয়ামী মুসলিম লীগ, মানে আওয়ামী লীগ যেটা, এইটার জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি। আর মোস্তাক কিন্তু সমসাময়িক জয়েন্ট সেক্রেটারি, মোস্তাক তুলনায় ওনার চেয়ে সিনিয়র, কিন্তু উনি কখনোই মূল হালটা ধরতে চান নাই।
সোহরাওয়ার্দী মারা গেছে 62 সালে, এই জন্য 62-র পরে এইবার উনি আস্তে আস্তে আওয়ামী লীগের নেতৃত্বে আসতেছেন। রাফলি এটা 66 সাল থেকে বলা হয়, আইয়ুব খানের আমলে। সো শেখ মুজিবের কারণে সোহরাওয়ার্দী ইম্পর্টেন্ট নেতা, কিন্তু সোহরাওয়ার্দী 54 সালের আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানে ফিরেনি নেই, ওদিকে থেকে গেছে। মেদিনীপুরে বাড়ি যেহেতু, আবার কলকাতা কেন্দ্রিক ব্যবসা, তার ওকালতি ব্যবসা। সো এগুলো দিয়ে বোঝা যায় যে অ্যাকচুয়ালি বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা এরা না, বাট ডেফিনেটলি তারা ক্যারি করে আনতেছেন যেটা আরো ভয়ানক, সেটা হলো যে এই যে আপনার অসাম্প্রদায়িকতা টাইপের বক্তব্য, জমিদার হিন্দু যেভাবে আমাদের রাখতে চায় তার বয়ানটাকে এটা ক্যারি করে আনতেছে, এবং এইটাই পরবর্তীকালে আওয়ামী লীগের বয়ান হয়ে দাঁড়াচ্ছে আসলে। এই থ্যাংক ইউ।